প্রতিবেশীরা ভাবেন কতই না জকের ধন আছে তাদের বাড়িতে। সিসি ক্যামেরায় মুড়ে দিয়েছেন তো গোটা বাড়ি। আর চক্রবর্তী দম্পতি মুচকি মুচকি হাসেন। তাদের আম বাগান থেকে আর একটাও আম চুরি যাবে না তাঁরা জানেন। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই বাড়ি বিজিত আর অঙ্কিতার। খুব বেশি দিন হয়নি চক্রবর্তী দম্পতি এ পাড়ায় এসেছে। এমনিতে পাড়া ভালোই, কিন্তু ভয়ে থাকে দম্পতি। গাছগাছালিতে ভরা এ বাড়ির ফল যদি চুরি হয়ে যায়। হরেক রকম ফুল ফলের সঙ্গে এই বাগানে আছে মিয়াজাকি। এই যে এই গাছটা, এটা মিয়াজাকি আমের গাছ। জাপানি আমের দাম নাকি কেজি প্রতি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। অন্য একটা গাছের আম নাকি আগে একবার চুরি হয়েছিল। তা নিয়ে কান্নাকাটি, মন খারাপ, ভয় যদি মিয়াজাকি চুরি হয়। আমাদের কষ্ট লাগে, আমটা যে তুলে যে খাবো বা কিছু, এটা আমরা পারি না কোনোভাবেই। কারণ এটাকে সেই ছোট থেকে বড় করার মতোই একটা বাচ্চা মানুষের মতো এটার সাথে ইমোশন জড়িয়ে আছে। যে আগের দিন একটা আম চুরি হয়েছে, তা ও সারাদিন কান্নাকাটি করছে। কারণ এটাও না ওই অনেকটা মানে ইমোশন জড়িয়ে গেছে এটার সাথে, এটাকে আর তুলে ফেলতে পারি না। বড় সাধের বাগান, বাগানের ফল সবজি কখনো গাছ থেকে পারেন না ওরা, বরং গাছেই থাকুক, দেখেই সুখ। সবজি গাছে সবজি হলে বা কিছু হলে আমি তুলতে পারি না, মানে আমি তুলি না সেটা, মানে সেটা ওখানেই থাকে বা দেখে আমার দেখেই শান্তি। খুব খারাপ লাগে, মানে ওই জিনিসটা না মানে প্রচন্ড কষ্টে। যখন একটু বড় হলো, একটু ফুল দিল বা ফল দিল, তারপরে যখন সেটা চুরি হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, আনছে কি না এটা নেওয়া যাচ্ছে না, মানে এটার জন্য একটু সিসিটিভি দরকার আর কি, মানে অ্যাটলিস্ট বোঝা তো যাবে যে কি হচ্ছে। এবার আর চোর বাবাজি পার পাবেন না। পুরো বাড়ি মুড়ে ফেলা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। শুধু মিয়াজাকি আম গাছের দিকেই তাক করা আছে 4-4টে ক্যামেরা। পাড়া প্রতিবেশী বা পঞ্চায়েত প্রধান বলছেন, ভালোই তো, কেউ যদি নিরাপত্তার কথা ভেবে সিসি ক্যাম লাগান তা মন্দ কি? এখন তো সবকিছুরই সিকিউরিটি লাগছে, আম হোক, বাড়ি হোক, ঘর হোক, যা কিছুই। রাস্তাঘাট যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো কোনো খারাপ নেই। সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, সে এত দামি আম আছে। আমাদেরও ভালো লাগছে, আমাদের পাড়ায় এক ব্যক্তির বাড়িতে এই ফলন হয়েছে। সিসিটিভি তো বাড়ির আশেপাশে লাগানোই আছে, তো ভালো। এমনি সিসিটিভি কোনো ইস্যু না, মানে এলাকায়, আমাদের এলাকায় যেরকম ব্যাপার আছে, কেউ কোনো সময় হাত দেবে না। দামি আম বেচে পয়সা পাওয়ার কথা ভাবেন না চক্রবর্তী দম্পতি। ওরা চায় অপত্য স্নেহে বড় করে তোলা গাছের ফল ফুল যেন গাছেই থাকে, কেউ চুরি না করে, এই চিন্তায় সিসি ক্যামেরায় চোখ। নজরদারিতেই তরতরিয়ে বাড়ছে চক্রবর্তীদের বাগানের ভিআইপি আম গাছ। নিউজ 18 বাংলা। আর কোচবিহারের এক বাসিন্দার অবস্থা দেখুন। কোনোদিন পশ্চিমবঙ্গের বাইরেই যাননি, অসম থেকে চলে এলো এনআরসির নোটিশ। 17 জুলাইয়ের মধ্যে প্রমাণ দিতে হবে তিনি ভারতের নাগরিক। দেখুন, ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগি, তারপরে হচ্ছে নদিয়া বরেগি, নরেন বরেগি, আর গোপাল উত্তম বোঝবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে 2 বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তখন তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগি, তারপরে হচ্ছে নদিয়া বরেগি,
নরেন বরেগি আর এই যে গোপাল উত্তম বোঝবাসী। ওরা তো আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো এই জন্মগত তো এই জায়গার, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিঠে মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে। এলভিশন করা হয়েছিল জমির কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে গিয়েছিলেন? আমি যাইনি রে কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। আসামে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। দিল্লিতে বাংলার বাসিন্দাদের নিয়ে ছেলে খেলা চলছে। আবারও বাংলায় কথা বলা অপরাধ এবং বাংলায় কথা বলার অপরাধে 2 পরিবারকে একেবারে শিশু, মহিলা সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা এদেরকে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সীমান্ত পার করে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব পরিবার, নাগরিকত্বের নথি আছে তাও মানেনি পুলিশ। বাংলার শ্রমিক পরিবারকে বাংলাদেশে পাঠানো হয়েছে। ওই আমার ছেলেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি বলি, আর আমাদের তো এখানেই তো খুব সব আমাদের বাপ দাদা সব এখানকারই, আমাদের পয়দাইশিও এইখানকার। ছেলেকে আমার বাংলাদেশি বলি আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে, কাপাড়ি টাপাড়ি কুড়াই দিন আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমাদেরকে সেই বিচারটা চাই, আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে? আমরা তো বাংলাদেশি লয়। 3 জনের বাড়ি হচ্ছে পাইকোট থানার মধ্যে, আর 3 জন হচ্ছে মুরারই থানার মধ্যে। ওনারা দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতেন। ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা ডকুমেন্ট লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, পুরানো দলিল সব থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ইলিগাল ভাবে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এটা তার জন্য আমরা যা যা লিগালি আইনত পরিবারকে সাহায্য করা যায় আমরা সবকিছু করছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা সবাই ব্যাপারটা নিয়ে সজাগ আছি এবং যা যা করা যায় আমাদের দিক থেকে সবকিছু করা হবে। এবং এটা যেটা করা হচ্ছে রিসেন্ট পিরিয়ডে পুরো বাংলার প্রতি বিদ্বেষ। বিজেপি শাসিত রাজ্যের সরকার ভুলে গেছে যে বাংলা হচ্ছে মানে ভারতবর্ষের অন্যান্য ভাষার মতো একটা ভাষা। আমরা দেখিয়েছিলাম ওড়িশাতেও আটকে রাখা হয়েছিল। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে 3 পরিযায়ী শ্রমিক ফিরলেন মুর্শিদাবাদে। স্থানীয় প্রশাসন, বিধায়ক তাদের উদ্যোগে রাজমিস্ত্রির কাজে ওড়িশায় পাড়ি দিয়েছিলেন। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক 3 শ্রমিক তাদের তৎপরতায়, প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন। দৌলতাবাদের বাসিন্দা তারা। উড়িষ্যা যাওয়ার পর পুলিশ আটকে রেখেছিল। আমরা বাংলাদেশি বলে বাংলায় কথা বলি, তাই বাংলাদেশি, এবং বড়বাবুর তৎপরতায় সেখানকার পুলিশ আমাদেরকে ছেড়ে দেয়। বাংলাদেশি বলে বাংলায় কথা বলছিল, আটক করে তো আমাদেরকে নিয়ে যে ভরে দিল। আমরা পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরলাম। দৌলতাবাদ থানার অন্তর্গত 3 জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই 3 জন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি। এদের বাংলাদেশি সন্দেহ আটক করেছিল, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি দৌলতাবাদ এলাকারই স্থানীয় বাসিন্দা, ওখানে বাংলায় কথা বলছিল দেখে হয়তো ওনারা বাংলাদেশি সন্দেহে আটক করেছিলেন। 11 দিন পর দিনহাটার 7 বাসিন্দা ফিরলেন ঘরে। এরাই বাংলা বললেই বাংলাদেশি তকমায় আটকে রাখা হয়েছিল তাদেরকে। বাংলাদেশি সন্দেহে দিল্লিতেই আটকে রাখা হয়েছিল। বলছিলাম না, দিল্লিতে বাংলা বললেই বাংলার বাসিন্দাদের নিয়ে ছেলে খেলা চলছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে যে ওখান থেকে নিয়ে গেছে, এটা যে কি কারণে নিয়ে গেছে আমি তৎকালীন প্রশ্ন করতে পারিনি যে স্যার আমাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে না বুঝাইছে না আর কিছু, এতটুকুই বলছে যে ঠিক আছে আপনারা চলেন,
ভেরিফাই করে ছেড়ে দেওয়া হবে। আর যে 7 দিন আমরা ওখানে ছিলাম খুবই আতঙ্ক ছিলাম। বিশেষত এরা ভালো করছিল আমাদের জন্য, আমাদের মঙ্গল করছিল, এদেরকে আমরা স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। পুলিশ হেনস্থা করে তাহলে তো ভয় হবেই, কিন্তু আমরা ওই ভয় নিয়ে বাড়াবো না। আমার ফ্যামিলি চালাতে হবে, আমরা ভারতের নাগরিক।